প্রায় ৩০ মিনিট যাবৎ সদ্য বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটি বাণী ছুটছে আকাশ নওয়ান। তোমার নাম কি? কিন্তু দুঃখের বিষয়, মেয়েটি একটা টু শব্দটিও করেনি এখনো পর্যন্ত। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। কপালে বিরক্তির রেখা। সময়ের পাল্লা যত বাড়ে, আকাশের বিরক্তির মাত্রা তত বাড়ে। আকাশ সহজে রেগে যায় না, তবে রেগে গেলে কখন কি করে বসে নিজেই বুঝতে পারে না। আকাশ নওয়ান, বয়স ২৯, যার ঘন কালো ভুরু, সোজা নাক, দু গাল ভর্তি মাঝারি দাড়ি, যা চাপা দাড়ির চেয়ে কিছুটা বড়। গায়ের রং উজ্জ্বল ফর্সা, হাইট ৬ ফুট। শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের। প্রয়োজন ছাড়া তার মুখ থেকে কথাও শোনা যায় না। আকাশ নওয়ান ঢাকা ভার্সিটিতে অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার শেষে জার্মানি থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরেছে গত ২ মাস আগে। বাংলাদেশে ফিরে তার বাবা সাইফুদ্দিন নওয়ান এর ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। আপাতত আকাশের বেশি রাগ লাগছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য। বেশ কয়েক মাস হলো আসমানি নওয়ান মাঝে মাঝে একটি গ্রামে যেতেন। এবার তার মা তাকে কিছু না জানিয়ে হঠাৎই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, আকাশের বিয়ে করা ছাড়ার কোনো উপায় ছিল না। মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন, কিন্তু এ তো কথাই বলছে না। 90% সময় ঠান্ডা মেজাজের মানুষ, 10% সময়ের জন্য যখন রেগে যায়, সে রাগের ফল হয়তো মোটেই ভালো হয় না, যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। আকাশ লাস্টবার দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। তোমার নাম কি? সাথে বলে, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বরাবরের মতোই মেয়েটির থেকে উত্তর না পেয়ে আকাশ হতাশ হয়, রেগে বোম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে পুরুষালী শক্ত হাতে মেয়েটির ডান গালের সাপটে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা, নয়তো ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোন মেয়েরই ইচ্ছে থাকে না। কিন্তু সন্ধ্যার কপালে তো তা জুটল না। মেয়েটি মেঝেতে উপর হয়ে পড়ে যায়, চোখের কোণে জলকণা জমেছে। আকাশ রাগান্বিত স্বরে বলে, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশের দল। কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ধীরে ধীরে উঠে বসে, অসহায় ভরা দৃষ্টি খোলা দরজার পানে রাখে। দু হাঁটু জমা করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে। যারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে, তাদের কোনো এক অছিলায় সেই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে। সন্ধ্যা তাদেরই একজন। সে ভেবেছিল সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে, কিন্তু তার কপাল তো এত ভালো নয়। তার কপালে সুখ আসবে কিভাবে? যাদের কপাল ভালো তাদের সুখের দেখা ঠিকই মেলে। লোকটি তাকে লোভী বলে গেল কেন? সে বিয়েতে সম্মতি দিলেও এনার মাকে কিচ্ছু বলেনি সন্ধ্যা। কিভাবে যে বিয়ে হয়েছে সে ঠিক জানেই না। 18 বছরের মেয়ে সন্ধ্যা, উজ্জ্বল শ্যামলা গড়নের মেয়ে সে। দেখতে পরীদের মতো সুন্দরী না হলেও মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে সে। সুনিপুণ ছোট্ট নাক, গালের দুপাশে হালকা ডিম্বাকৃতি গড়ন, হাইট 5 ফুট 3 ইঞ্চি। ঘন চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। পরনে একটি সাদা মাটা লাল শাড়ি, মাথায় টানা আঁচল হেলে কাঁধে পড়ে যায়। সন্ধ্যার 2 হাত হাঁটুর উপর নিচ করে রেখে ডান গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায়। বেশ অনেকক্ষণ এভাবেই বসে থাকলো। এরপর 2 হাতে চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে দাঁড়াতে গিয়েও আবার ঠাস করে মেঝেতে বসে পড়ে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ডান পা সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলো ডান পায়ের উপরের অংশে বেশ অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়েছে। সন্ধ্যার মনে পড়ল আজ সকালের কথা। মাটির চুলায় রান্না বসিয়েছিল সে। তার সৎ মা এক পাতিল গরম পানি চেয়েছিল। সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল। তার ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার ফেলছিল। তখনই তার সৎ মা এসে
সন্ধ্যা চুলের মুঠি ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমার কথা না হইনা এখানে বইসা থাকিস, আমাকে পাত্তা দেস না। বসে বসে আমার অন্ন খাবি, আবার আমার কথায় না শুইনা নবাব জাতি হইয়া বইসা থাকবি। সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে যায়। পরে তো পড়ে, সব তার ডান পায়ের উপর উল্টে পড়ে। তার সৎ মা ব্যাপারটি লক্ষ্য করে, আরো জোরে সন্ধ্যার চুলের মুঠি ধরে, রেগে বলে, এতগুলো ভাত নষ্ট করলি কেন হারামজাদি? কামাই করিস? বসে বসে ভাত খেয়ে হচ্ছিল না, এখন এভাবে ফেলে দিয়ে নষ্ট করছিস? সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। গরম ভাত সহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পা ছিঁড়ে পড়ে যাচ্ছে। জ্বলুনির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়, পা অবশ হয়ে আসে। করুণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে, ছাড়া না পেয়ে দু হাতে জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার সৎ মা একটুও দয়া দেখায়নি, বরং আরো কথা শোনাতে ব্যস্ত হয়েছিল। সন্ধ্যার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভেতরে যায়। সন্ধ্যা দু হাতে তার পা ধরে ফুপিয়ে কাঁদে। ওই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও মাটির চুলায় ভাত বসায়। তার সৎ মাকে গরম পানি করে দেয়, নয়তো আবারও এসে কি না কি করবে। কথাগুলো ভেবেই সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পায়ে আর মলম দেওয়া হয়নি। মলম সে তো বিলাসিতা, গরম কিছু পড়ায় সাথে সাথে পায়ে পানিটুকুই দিতে পারিনি। সময় নষ্ট করলে যে তার সৎমা আবারও তার দিকে তেড়ে আসবে। সব কাজ শেষ করে পুকুর পাড়ে গিয়ে বেশ অনেকক্ষণ পানিতে পা ডুবিয়ে বসেছিল, কিন্তু শুধু পানিতে কি আর কমে, বড়সড় ফোসকা পড়েছে পায়ের উপর। সন্ধ্যা মলিন মুখে ক্ষত পায়ের দিকে চেয়ে রইল। চোখের পানির বাঁধ মাঝে মাঝে ভেঙে যায়, কাঁদতে চায় না, তবুও কখন যে গাল বেয়ে জল গড়ায়। সন্ধ্যায় আহত পা নিয়ে আর উঠল না। ঘরের এক কোনায় বসে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। সারা দিনে না খাওয়া, এখানে এসে একটুখানি খেয়েছিল, বেশি খেতে পারেনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ক্লান্তিতে নুইয়ে আসা চোখ জোড়া বুঝে নেয়। বন্ধ চোখের পর্দায় গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে ওঠে। অবাধ্য অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায়। রাতের আধা ধীর গতিতে মিলিয়ে যায়। বাস চলছে তার গতিতে। যাই গন্তব্য ঢাকা গাবতলী থেকে বগুড়া সাতমাথা। বাসের মাঝ বরাবর সিটগুলোর মাঝে একটি সিটে সৌম্য ঘুমিয়ে আছে। বাসের গতি ধীর হয়। হেলপার বাসে কয়েকটা থাপ্পড় দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে। অনেকের ঘুম ভেঙে যায়, সাথে সৌম্যর ঘুম হালকা হয়। চোখ মুচ কুচকে নেয়। ধীরে ধীরে চোখ খুলে বুঝলো বাস থেমেছে। আশেপাশে তাকিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গা দেখে সিট থেকে দাঁড়িয়ে যায়। বাসের সিটের উপর ব্যাগ রাখা তাক থেকে তার ব্যাগ নামিয়ে দ্রুত বাস থেকে নেমে দাঁড়ায়। এরপর একটি সিএনজি নিয়ে রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম মিলনের পাড়া। সৌম্যর পরনে একটি স্বল্প দামি অ্যাশ রঙের টি শার্ট, সাথে বেশ পুরনো একটা জিন্স, ঘাড়ে একটি ছোটখাটো ব্যাগ, যার ভেতর সর্বোচ্চ 4 থেকে 5টা শার্ট প্যান্ট আছে। আর আছে তার ছোটবেলার বোন সন্ধ্যার জন্য একটি গোল জামা। টিউশনের টাকা পেয়ে সবার আগে তার বোনটার জন্য একটি জামা কিনেছে সে। সৌম্য শেখ, বয়স 25, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ছোট বোনের মতোই শ্যামলা গায়ের রং পেয়েছে। গায়ের রং মূলত তারা দুই ভাই বোন মায়ের থেকে পেয়েছে। দুই গালে কালো চাপ দাড়ি। সৌম্য ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্সে পড়ছে। একটি ছোট্ট গ্রামে সৌম্যর বেড়ে ওঠা। তার সাথে ছিল তার বোন সন্ধ্যা। সন্ধ্যা সৌম্যর চেয়ে 7 বছরের বড়। গ্রামের ছেলে মেয়ে, বাবা দিনমজুর। অভাব অন্টনে তাদের দিন কাটতো। মা দর্জির কাজ করত। তাদের সংসার চলে যেত কোনো রকমে। যখন সৌম্যর বয়স 17 বছর, সন্ধ্যার বয়স 10 বছর, তখন হঠাৎ একদিন তার বাবা তাদের বাড়িতে এক মহিলাকে আনেন। সাথে 9 বছরের একটি মেয়ে ছিল। মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার মাকে বিয়ের পরপরই তার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু কাউকে জানায়নি। সৌম্যর মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেননি। 1 সপ্তাহের মাথায় ভদ্রমহিলা ঘুমের মাঝেই মারা যায়। আজ থেকে 8 বছর আগে তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মা বেঁচে থাকতে সংসারের টাকার অভাবে তারা না খেতে পারলে দুই ভাই বোন
মায়ের কোলে মাথা রাখতো, আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। কিন্তু মা মারা যাবার পর দুই ভাই বোন এই কঠিন দুনিয়াকে চিনেছে। সুখ কি জিনিস এটাই হয়তো ভুলে গিয়েছে দুই বোন। তবে তারা দুজন যখন পাশাপাশি বসে, তখন একটুখানি সুখ এসে তাদের কাছে ধরা দেয়। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার বাবা 9 বছরের যে মেয়েকে সাথে করে এনেছিল, তার বয়স এখন 17 বছর, যার নাম সকাল। বছর 4 আগে তার একটি সৎ ভাই হয়েছে, যার নাম সায়ন। সৌম্য সকালের জন্য একটি জামা কিনেছে, সায়নের জন্য একটি গেঞ্জি। তবে সন্ধ্যার জন্য ভিতর থেকে আলাদা যত্ন চলে আসে। কিছু সৎ ভাই বোনেরা আপনদের মতো হয়, তবে সকাল এমন নয়। সে পরদের চেয়ে বাজে বিহেভ করে। তবুও সৌম্য তার সৎ ভাই বোনদের ভালোবাসে, মুখ ফিরিয়ে নেয় না। প্রায় 1.5 ঘন্টা সময়ের মাঝেই সৌম্য তার গ্রামে পৌঁছে যায়। ধরণীতে রাতের আধার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সৌম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে। যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফজরের নামাজ নেয়। বাড়িতে পৌঁছলে দেখলো উঠোনে তার সৎমা বসে কাঁথা সেলাই করছে। সৌম্য এগিয়ে গিয়ে বলে, মা কেমন আছো? তার সৎমা বিরক্তির কণ্ঠে বলে, আমি তোর মা কবে হইলাম? সৌম্যর মুখ মলিন হয়। ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসলে সৌম্য সালাম দেয়। আব্বা, আসসালামু আলাইকুম। সৌম্যর বাবা সালামের উত্তর দেয়। সৌম্য কেমন আছে জিজ্ঞেস করলে সে ছোট করে বলে, ভালোই। ভীষণ খারাপ লাগে। মা মারা গেলে বাবারা যে পর হয়ে যায়, এই অভিজ্ঞতা তার আর সন্ধ্যার হয়েছে। সৌম্য আর কিছু বলল না। বাড়ির ভেতরে গিয়ে সরাসরি তার বোন সন্ধ্যার ঘরে যায়। টিনের ঘর। ঘরটির অবস্থা একদমই ভালো নয়। টিনের কত জায়গায় যে ফুটো আল্লাহ জানে। এখানেই তার বোনকে থাকতে দেওয়া হয়। সৌম্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার একটু টাকা হলেই তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো। ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে। সে তার বোনের ঘরেই ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যাটা কোথায়? ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয়। সৌম্য বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য। এর মাঝে সকাল আর সায়নের জন্য আনা জামা গেঞ্জি দিয়ে এসেছে। সন্ধ্যাকে এখনো আসতে না দেখে সৌম্য ঘর থেকে বেরিয়ে আসে। তার বাবাকে বলে, আমার এনু কোথায়? সৌম্যর বাবার সাথে সাথে বলে, নাই। সৌম্য অবাক হয়ে বলে। মানে? সৌম্যর সৎমা বলে ওঠে, বেচ্চা দিছি, খালি বৈশা বৈশা 4টা গিলে। ওরে রাইতে কি করবো আমি? সৌম্যর চোখে মুখে অজস্র বিস্ময়। তার বোনকে বিক্রি করে দিয়েছে মানে? হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বনুকে কি করছে তোমরা? কোথায় বিক্রি করে দিয়েছো? বলো, কোথায় আমার বনু? সৌম্যর বাবা কোনো কথা বলে না। তার সৎমা রেগে বলে, এইটা তোর বাড়ি নয়, রাগ নিজের মধ্যে রাখ। সৌম্যর দুনিয়া ঘুরছে। তার ওই ছোট বোনটা ছাড়া আর কেউ আছে? এই মানুষ দুটো এত পাষাণ কেন? রেগে কিচ্ছু হবে না। অসহায় কণ্ঠে বলে, আমার বনু কোথায় প্লিজ বলো। কারোর কোনো রেসপন্স না পেয়ে সৌম্য 2 হাত জমা করে ভারী গলায় বলে, দয়া করে বলুন কোথায় বনু। আমি আমার বনুকে নিয়ে একেবারেই চলে যাব এখান থেকে। আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। তোমাদের পায়ে ধরি, আমার বোনটার খোঁজ দাও তোমরা। ও আব্বা, বলো না বনু কোথায়। আমরা আর আসবো না এখানে। কারো কোনো ফিরতি উত্তর না পেয়ে সৌম্য সকালের সামনে গিয়ে বলে, সকাল, আমার বনু কোথায়? বল না সকাল। সকাল রাগ দেখিয়ে বলে, আমি কিভাবে জানবো? কথাটা বলে বাড়ির ভিতরে চলে যায়। সৌম্য ছোট্ট সায়নের সামনে হাঁটু মুড়ে বসে বলে, ভাই, তুই জানিস আমার বনু কোথায়? ছোট্ট সায়ন আদো আদো স্বরে বলে। বিয়ে হয়ে গেছে। সায়নের মা সায়নকে ঝট করে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভেতরে নিয়ে যায়। সৌম্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে? তার বোনকে কোথায় বিয়ে দিয়েছে? কোনো ভালো ঘরে যে বিয়ে দিবে না সৌম্য জানে। তার বোনকে এক নরক থেকে আবার কোন নরকে পাঠালো? সৌম্য নিজেকে এত অসহায় লাগেনি কখনো। সকাল সকাল আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। ছেলের ঘরের দিকে নজর পড়লে দেখলো দরজাটা একদম পুরোপুরি খোলা। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে নজর পড়লে দেখলো সন্ধ্যা বেডের পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আসমানি নওয়ান বিস্ময় চোখে তাকায়। দ্রুত ঘরের ভেতরে এসে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজলে পায় না। এদিকে গিয়ে সন্ধ্যার পাশে বসে। মেয়েটির ঘাড় ডান দিকে হেলে আছে। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দেয়।
সন্ধ্যার ঘুম হালকা হয়, পিটপিট করে চোখ মেলে তাকায়। আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে। আসমানি নওয়ান সন্ধ্যার ডান গালে নজর পড়লে অবাক হয়। মেয়েটি অনেক বেশি ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা, গালের দাগ আবছা বুঝতে পারলেন তিনি। অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালে সন্ধ্যা জোরপূর্বক একটু হাসল। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আকাশ তরে মারছে মা? সন্ধ্যা অসহায় চোখে চেয়ে রইল তার শাশুড়ির দিকে। আসমানি নওয়ান সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার ভীষণ খারাপ লাগলো। আকাশ এত রেগে গিয়েছে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছে। পায়ের দিকে নজর পড়লে দেখলো পায়ে বেশ বড়সড় একটি ফোসকা, যা বোঝার বুঝলো। সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসালো। এরপর মলম এনে সন্ধ্যার পায়ে দিতে নিলে সন্ধ্যা তার শাশুড়িকে বাদ সাধে। আসমানি নওয়ান সন্ধ্যার বাদ মানবেন না, নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিবেন। গতকাল খেয়াল করেন মেয়েটা, নয়তো তখনই দিয়ে দিত। ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বলে, এই শাড়িটা পইরা নে মা, আকাশের লগে আমার বোঝা পড়া আছে। একটু থেমে বলে, ওই কি রাইতেই বাইর হয়ে গেছে? সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ওই আজ বাড়ি আসলে খবর আছে ওর। তুই যা মা, শাড়ি পাল্টায় নে। সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য সন্ধ্যার খোঁজে সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। গ্রামের কতজনকে জিজ্ঞেস করেছে, কেউ সন্ধ্যার কথা বলতে পারে না। কয়েকজন শুধু বলেছে তাদের বাড়ির সামনে একটি বড় গাড়ি আসতে যেতে দেখেছিল। দিন গড়িয়ে বিকেল নেমেছে, সৌম্য শরীরে শক্তি নেই যেন। গতকাল থেকে খাওয়া দাওয়া নেই। আজ সারা দিন রোদে রোদে ঘুরে শরীরের অবস্থা নাজেহাল, আর মনের অবস্থা সে তো বেহাল। একটি মাঠের কোণে পা ছড়িয়ে বসলো সৌম্য। ডান হাতে কপালের ঘাম মুছিয়ে ছিটকে ফেললো। আর কোথায় খুঁজবে তার বোনকে? এই পাষাণ মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না। সৌম্য বেশ জানে তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকিয়ে বুঝলো তার চোখ জোড়া ঝাপসা। বাড়ি আসলে সন্ধ্যা যেখানেই থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরত। সৌম্য সন্ধ্যার গাল টেনে দিত। সন্ধ্যা খাবার এনে সৌম্যর সামনে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকত। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠত না ভাইয়ের পাশ থেকে। সৌম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিত। সৌম্য তার বোনকে জড়িয়ে নিয়ে বলতো, আর কয়েক মাস বনু, এরপর আমি তোকে আমার কাছে নিয়ে যাব। সৌম্যর দিন খুব কষ্টে কাটে। তার তো চাঁদ কপাল নয়। লাস্ট কবে বাড়ি থেকে 2 টাকা নিয়েছে তার মনে পড়ে না। টিউশন করে করে ঢাকা শহরে নিজের খরচ চালায়, আর একটু একটু করে টাকা জমাতো সন্ধ্যার জন্য। এই নরক থেকে তার বোনকে নিয়ে যাবে বলে কত কষ্ট করেছে। কখনো তো 3 বেলা খায় না। এই যে কাপড়ও ঠিকঠাক কেনা হয় না। এই কত পুরনো পুরনো কাপড় ব্যবহার করে। আর 2 মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায়। সন্ধ্যা ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এরপর আর পড়েনি। এইটুকুই সৌম্য খুব জোর করে পড়িয়েছে। তার বাবা সৎ মা পড়তে দেয়নি। সে জানে তার বোনকে দিয়ে এই বাড়ির সব কাজ করিয়ে নিত। সৌম্য তার বোনকে সুখবর দিতে এসেছিল। সে খুব তাড়াতাড়ি তার বোনকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে ওঠে, যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিত। সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত। কোথায় হারিয়ে গেল তার বোনও? ঝাপসা দৃষ্টি জোড়া আকাশ পানে নিবদ্ধ রেখে বিড়বিড় করে, মা, আমার বনু হারিয়ে গেছে মা। তোমার মেয়ে সন্ধ্যাকে আমি রাখলে রাখতে পারলাম না। তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে? আমার বনুর জন্য খুব কষ্ট হচ্ছে। ওরা কোথায় রেখেছে আমার বনুকে? ও ঠিক আছে তো মা? সন্ধ্যার পর পর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলে আসমানি নওয়ান শক্ত গলায় বলেন, দাঁড়াও আকাশ, কোথায় আসিলা কাল থেইকা? মায়ের কথায় আকাশের পা থেমে যায়। আসমানি নওয়ান শহরের মেয়ে। সাইফুদ্দিন নওয়ান আসমানি নওয়ানকে দেখে পছন্দ করেছিল, এরপর বিয়ে করে আনে। ভদ্রমহিলা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত। আকাশকে চুপ থাকতে দেখে আকাশের মা আবারও শক্ত গলায় বলে, কি হইল, কথা কইতেছ না কেন? আকাশ সাধারণত মায়ের কথার বাধ্য সন্তান বলা যায়। মায়ের উপর কথা বলে না,
ভয় পায় এমন নয়, সম্মান ভালোবাসার জায়গা থেকে সে তার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। অতঃপর মায়ের কাজে ভীষণ রাগ উঠেছে। অতঃপর রাগান্বিত স্বরে বলে, তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে? আসমানি নওয়ান ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছেন। আকাশ তার সাথে এভাবে কথা বলে না, এই জন্য বেশি খারাপ লাগছে। আকাশ কথাটা বলে চোখ বুঝলো। সে রাখতে চায় না, অন্তত তার মাকে রাগ দেখাতে চায় না, কিন্তু তার মা এমন একটা কাজ করেছে সে চাইলেও শান্ত থাকতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে গলার স্বর কিছুটা নামিয়ে বলে, এইভাবে তুমি আমার বিয়ে দিয়ে কাজটা কি ঠিক করেছো মা? আমি তোমার সম্মান বাঁচাতে বিয়েটা করেছি। এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটির আর আমার ডিভোর্সের ব্যবস্থা করো মা। আসমানি নওয়ান ছেলের পানে বিস্ময় দৃষ্টিতে তাকায়, অবাক হয়ে বলে, তুমি ডিভোর্স চাইতেছো কেন আকাশ? আকাশ এবারেও রেগে বলে, কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করব। আমাদের ডিল ফাইনাল করা শেষ, আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে হতো। গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলেন, তুমি কইছিলা তোমার পছন্দের কেউ নাই, তাই আমি আমার পছন্দ মতন একটা বউ আনছি তোমার লাইগা। তুমি এমন করতেছো কেন বাবা? আকাশ চোখ বুজিয়ে মাথা দুদিকে নাড়ালো কয়েকবার। এত রাগ লাগছে তার, ইচ্ছে করছে সবকিছু উলট পালট করে দিতে। শুধু তার সামনে মা বলে নিজেকে সামলে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত বাণী ছুড়ে দেয়। করতাম না পছন্দ, এখন করি। হয়েছে? তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করো, আমি আর বাবা সামলে নেই, কিন্তু এইবার একদম লিমিট ক্রস করে ফেলেছো। আমাদের কাজের 12টা বাজিয়ে দিয়েছো। সবচেয়ে বড় কথা, কান্নাকার বাড়ি গিয়ে একদল লোভী মানুষদের কবলে পড়ে নিজের ছেলেকে বলির পাঠা বানালে। সাইফুদ্দিন সোফার উপর বসা ছিল, হাতের খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আকাশ, আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলবে না। আকাশ 2 হাত মুষ্টিবদ্ধ করে চোখ মুছল। সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানি নওয়ান ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল। এরপর স্বামীর পানে চেয়ে বলে, আকাশের আব্বা, তোমার ছেলে এইসব কি কইতাছে? সাইফুদ্দিন নওয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টোপাল্টা কাজ করেছে, সে মনে মনে রেগেছে, তবে তা তার স্ত্রীর উপর ফলাচ্ছে না, বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আকাশ যা বলেছে ঠিকই বলেছে, তুমি শান্ত হও। তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোণায় দাঁড়িয়ে আছে, রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চোখে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল। লোকটি কি সুন্দর! সে তো অত সুন্দর না, আবার কত খুঁত তার! এমন মেয়ের কপালে দুঃখই মানায়। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। গতকাল বিয়ের পর পর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎ মায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপাল এত ভালো নয়। এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়ল, কত দিন হলো মাকে দেখে না, মায়ের আদর কত দিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়ল, সৌম্য ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যাবে না? এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানেই না তার বিয়ের কথা, এখানে কি আসবে তার ভাইয়া? সন্ধ্যা চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। খুব করে ভাইকে ডাকছে, আপন বলতে তার একটা ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই তার। আসমানি নওয়ান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন। কি করবেন কি বলবেন বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলা কেন? আকাশ বিরক্ত হয়। সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে, কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করাতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, এরকম বেয়াদব মেয়ে কোথা থেকে তুলে এনেছো? একে তো লোভী, সাথে আদরের ছিটে ফোঁটা নেই ওর মাঝে। কথাটা শেষ করতে না করতেই আসমানি নওয়ান এগিয়ে গিয়ে আকাশের গায়ে ধরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখ বাম দিকে হেলে যায়। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে থাকে। আসমানি, আকাশ চোখ দুটো বুজে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে।
রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে। চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়ল, যে রান্নাঘরের কোনায় দাঁড়াতো। চোখে চোখ পড়লে সন্ধ্যা তার ভেজা চোখ জোড়া মেঝেতে নামিয়ে নেয়। আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ওই মেয়েটার জন্য সে আজ জীবনের প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড়ের বদলে এই মেয়েকে জাস্ট খুন করে ফেলতে। মাকে তো আর কিছু বলল না। রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ে জোরে ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাইরের বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে। কথাটা বলে আকাশ হন হন করে বাইরে বেরিয়ে যেতে গেলে আসমানি নওয়ান ভেজা চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বেয়াদব ও নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়েকে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না, কাঁপেনি। আরও কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথার উত্তর দেয় না। তুমি তাকে রেখে আমায় বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নওয়ান ঢোক গিলে বলে, অয় তোমাকে মতো কইরা কেমনে কথা কইব? অয় তো বোবা। আসমানি নওয়ানের কথায় আকাশের পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। সাথে অবাক হয় সাইফুদ্দিন নওয়ান। মেয়েটি বোবা মানে? আসমানি নওয়ান নিজেকে সামলে বলেন, তোমাকে যেহেতু ওরে নিয়ে এতই সমস্যা, আমি তোমাকে ডিভোর্স করামু। এরপর আমি ওরে আরো ভালো ঘরে বিয়া দিমু। সৈফুদ্দিন নওয়ান অবাক হয়ে বলেন, মেয়েটির পরিবার নেই? আসমানি নওয়ান শক্ত গলায় বলে, না, নাই। কথাটা বলে আসমানি নওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরের দিকে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথার আঁচল একটুখানি টেনে নেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কণা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সাথে চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সেই ঘরে প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব চোখে চেয়ে রইল। সাইফুদ্দিন নওয়ানের একই অবস্থা। দুই বাবা ছেলে অবাকের মাত্রা ছাড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি সামলে নেব। তুমি ইরাকে বিয়ের প্রিপারেশন নাও। আকাশ কিছু বলল না। সাইফুদ্দিন নওয়ান ছেলের নীরবতায় আবারও বলেন, আমি কি বলেছি বুঝেছো? আকাশ ছোট করে বলে, হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সৈফুদ্দিন নওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। আমার ছেলের বউ হইবি মা? আসমানি নওয়ান মেয়েটির মন খারাপ দেখে ভুরু কুচকে বলল, কি হইল? মন খারাপ কইরা নিলি কেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে কিছু বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না। আমারে তোমার ছেলে বিয়ে করব? আসমানি নওয়ান মৃদু হেসে মেয়েটির থুতনিতে হাত রেখে বললেন, আমার ছানা আমারে খুব ভালোবাসে। আমার কথা ফালানোর সাহস নাই তার। মেয়েটি আবারও হাতের ইশারায় বোঝালো। ভালোবাসবে না তো আমারে? আসমানি নওয়ান হেসে বললেন, আমার জান্নাত রে ভালো না বেশি কি কইরা থাকে আমিও দেখালমু। মেয়েটির মুখে হাসি ফুটল। আসমানি নওয়ানকে দুই হাতে জড়িয়ে ধরে লজ্জা মাখা হাসি হাসলো। কয়েকদিন আগে একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসলো। আসমানি নওয়ানকে সে বেশি দিন হলো চেনে না। তার গ্রামে মাঝে মাঝে দেখা হতো, আর ভদ্র মহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বললে আসমানি নওয়ানও সব বুঝে যেত। প্রায় 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে। সন্ধ্যা প্রথম প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নওয়ানের কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখলেও ভাবতো আসমানি নওয়ানের ছেলে তার স্বামী হবে। কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নওয়ানকে দেখলে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আর অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে। সন্ধ্যা আগে থেকে আসমানি নওয়ানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত। এখানে সে দ্বিমত করেনি। তবে আসমানি নওয়ানের কথা শুনে সে ভাবতো এনার ছেলেও তাকে বউ হিসেবে মানবে। কিন্তু তার ভাবনা ভুল। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি ভাবতেছো মা? সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ইশারায় বোঝায় আসমানি নওয়ান তাকে কিভাবে চেনে।
আসমানি নওয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু স্বরে বলে, তোর মা আর আমি এক লগেই পড়তাম। বিয়ার পর আর তেমনভাবে যোগাযোগ আসিল না। তারপর হঠাৎই একদিন খবর পাই তোর মা মারা গেছে। তুই তখন ছোট আসিলি, এরপর ভুলেই গেছিলাম। পরে তোর ব্যাপারে গ্রামের একজনের কাছে গল্প শুইনা বুঝলাম তুই ভালো নাই। তখন থেইকা তোরে আমার কাছে আনতে চাইতাম, কারণ ছাড়া আনতে পারবো না। তাই আমার পোলার বউ কইরা আনতে চাইছিলাম। একটু থেমে বলে, মন খারাপ করিস না মা, আমি তোরে আরও ভালো জায়গায় বিয়া দিমু। কারো কথা ভাববি না, তোর কেউ নাই, আমি আছি। তোর বাপ মা তো নাই, ভাইটা থাইক্কাও নাই, সবগুলাই স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইল তার ভাই অনেক ভালো। আসমানি নওয়ান বাদ সাধে মৃদু স্বরে বলে, আর কিছু বোঝাইতে হইব না, এখন কিছু খাবি আর এখন থেকে এই ঘরেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায়। পরদিন সকাল 10টা। আকাশ অ্যাশ কালার স্যুট প্যান্ট পরে, সাথে সিলভার কালার চেইনের ঘড়ি। চুলগুলো ভালোভাবে সেট করে নেয়। মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সৈফুদ্দিন নওয়ান টেবিলে বসে নাস্তা করছিলেন। আকাশ দেখলো তার বাবাকে, পাশেই মা দাঁড়ানো। সে কিছু বলল না। গটগট পায়ে বাইরে বেরিয়ে যেতে গেলে আসমানি নওয়ান বলে ওঠে, খেয়ে যাও। আকাশ ছোট করে বলে, ক্ষুধা নেই। আসমানি নওয়ানের চোখ ভরে ওঠে। এত বাধ্য ছেলে হঠাৎ এরকম ব্যবহার করলে মেনে নেওয়া যায়? সাইফুদ্দিন নওয়ান মৃদু স্বরে বলে, আকাশ, খেয়ে যাও। আকাশ শুনল না কারো কথা। গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা দুজনেই হতাশার শ্বাস ফেলেন। সাইফুদ্দিন নওয়ান স্ত্রীর পানে চেয়ে বলে, মন খারাপ করো না আসমানি, তোমার ছেলে তো, তোমার মতো একটু আডু তেড়া আছে, মানিয়ে নাও। আসমানি নওয়ান রেগে তাকায় স্বামীর পানে। ভদ্রলোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তেড়ামি একটা মহৎ গুণ আসমানি, জানো? এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করেছি। আসমানি নওয়ান কিছু বললেন না। আকাশ একটি রেস্টুরেন্টে বসে আছে। 1 কাপ ব্ল্যাক কফি অর্ডার করে। ফোনে কিছু করছে, সাথে কফিতে একটু পর পর চুমুক দেয়। কিছুক্ষণ পর দুটি মেয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। ইরা আকাশকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ মাথা নিচু করে সালামের উত্তর নেয়। ইরা আকাশের সম্মুখ বরাবর একটি চেয়ার টেনে বসে। ইরার কাজে নীতি হা করে আকাশের দিকে চেয়ে আছে। যদিও আকাশের মাথা অনেকটা নিচু, তবুও যেটুকু দেখা যাচ্ছে ইতেই মেয়েটা অবাক হয়ে চেয়ে আছে। ইরা ইতির কাণ্ডে বিরক্ত হলো। টেনে তার পাশের চেয়ারে বসিয়ে দেয় ইতিকে। চোখ গরম করে তাকায়। ইতি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাখি, তোর পা ধোয়া পানি খাবো। তুই এ বিয়ে ভাঙার সাথে সাথে আমার সাথে সেট করিয়ে দে বোন। ইরার মেজাজ খারাপ হয়। সামনে আকাশ বসা, এই জন্য কিছু বলতেও পারছে না, নয়তো এর চুল ছিঁড়ে এসব কাজকর্ম ছেড়ে দিত। আকাশ গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে, যা বলার ফার্স্ট বলো। ইরা ঢোক গিলল। সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল কাল রাতে। অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলায় আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছিল। ইরা ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আকাশের দৃষ্টি ফোনে নিবদ্ধ। কফির কাপে চুমুক দিয়ে মৃদু স্বরে বলে, ওকে। এরা অবাক হয়ে তাকায়। আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। পাশ থেকে ইতি আওয়াজ করে বলে ওঠে, আরে ক্যা বাত হে। এরা ইতির হাত টেনে ধরে। আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে, বিড়বিড় করে রাবিশ। কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয়। ইরা প্রচন্ড বিরক্ত হয় ইতির কাণ্ডে। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না? আকাশ কিছু বলে না। ইরা আকাশের উপর খানিক বিরক্ত হয়। ঠিক করে কথাও বলে না। কি অদ্ভুত। আবার ভাবলো, অপরিচিত একটা ছেলে যেটুকু বলছে এটাই অনেক। সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না। ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশের চেয়ার আকাশের দিকে আরেকটু টেনে নিয়ে বসে। আকাশ ব্যাপারটা খেয়াল করতেই চরম বিরক্তি নিয়ে বাদিকে একটু ঘাড় ঘোরায়। কিছু বলল না। সাথে সাথে রেগে যাওয়ার অভ্যাস তার নেই। প্রথমে ঠান্ডা থাকে, এরপর তার অপছন্দের কাজ বারবার রিপিট হলে
তখন আকাশের রাগ আর নিয়ন্ত্রণে থাকে না। আকাশ তার সিট থেকে ওঠে, তার ডান পাশের চেয়ারে বসে পড়ে। এরপর আবারও ফোনে মগ্ন হয়। ইতির মন খারাপ হয়। ইরার দিকে তাকালে দেখলো ইরা কি যেন ধ্যান করছে। ইতি আকাশকে কফি খেতে দেখে মৃদু স্বরে বলে, বলছি আমাদের জন্য এক কাপ কফি অর্ডার করুন। আকাশ কিছু বলল না, কপালে বিরক্তির ভাঁজ। ইতি আবারও আকাশের পাশের সিটে বসে। তার ভাবনা এমন যেন সে আজকে আকাশকে পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে। আকাশ ঘাড় ফিরিয়ে শক্ত চোখে তাকায়। ইতি মুখটা ছোট করে বলে, আপনি তো এর আপুকে বিয়ে করবেন না, তাহলে আমাকে করুন, আমার আপনাকে হেব্বি লেগেছে। আকাশের রাগ তত্তর করে বেড়ে যায়। ইরার ধ্যান ভাঙে। ইতিকে আকাশের পাশে দেখে চোখ বড় বড় হয়ে যায়, কপাল চপড়ায়। এর বয়স 20 পার হয়ে চলল, অথচ এর স্বভাব আর গেল না। আকাশ এবারেও নিজেকে সামলে নিতে চাইল। হোশ করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে। ইতি আকাশের মুখ ফিরিয়ে নেওয়া দেখে মুখ ফোলায়। এই লোকটির এত ভাব কেন? সুন্দর বলে, ফর্সা বলে, আর কত ফর্সা ছেলে আছে, এত ভাব দেখানোর কি আছে? কিন্তু ইতির তো আকাশকেই ভালো লেগেছে, দাড়িগুলো কি সুন্দর বড় বড়। মেয়েটি তার স্বভাব সুলভ দু হাতে আকাশের হাত জাপটে ধরে বলে, আমাকে অ্যাকসেপ্ট করে নিন, মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করছি, প্লিজ ফিরিয়ে দিবেন না। আমার বাবাও এরা আপুদের মতো আর আপনাদের মতো বড় লোক। আকাশের ধৈর্যের বাদ শেষ। তাকে এই মেয়ে টাচ করছে কোন সাহসে বুঝে পায় না। ইরা চোখ বড় বড় করে চেয়ে আছে। একে সাথে আনা মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝলো। মৃদু স্বরে বলে, ইতি কি করছিস? ইতি ইরার কথার পাত্তা দিল না, আকাশের হাতও ছাড়লো না। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ো। ইতি একটু ভয় পেয়েও ছাড়লো না। তার ধারণা আকাশ ঠিক পটে যাবে। সে কি কম সুন্দরী নাকি? কি সুন্দর করে সেজে এসেছে। কিন্তু আকাশের আর সহ্য হলো না। একে তো বারবার সামনে এসে বসছিল, আকাশ নিজেকে সামলে নিচ্ছিল, কিন্তু এখন সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি। আকাশ ঝট করে তার হাত ছাড়িয়ে নিয়ে ইতির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারি বুঝতেই পারেনি চোখের পলকে কি থেকে কি যেন হয়ে গেল। ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়তে গিয়েও পড়ে না। ইরা হতভম্ব চোখে চেয়ে আছে। আকাশ আধ খাওয়া কফিটুকু রেখে ফোন পকেটে রেখে হন হন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, মিস ইরা বিয়ে হবে না? ইরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিন কেমন থাপ্পড় খেতে দেখে দুঃখ পাবে বুঝলো না। আশেপাশের অনেকেই অদ্ভুত চোখে চেয়ে আছে। ইরা বিব্রত বোধ লাগে। কি করবে? এই ইতিটাই এমন কেন? এর আগে তার অন্যান্য কাজিনদের সাথে গিয়েও এমন করতো। এমন থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি, এই প্রথম। ঠিকই আছে, এই শিক্ষা হওয়া উচিত। সে তার জায়গা থেকে উঠে বলে, বাড়ি যাবি না নাকি? এখানে শুয়ে থাকবি? ইতি রেগে তাকায় ইরার দিকে। কিছু না বলে ধূপ ধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরার একটু খারাপ লাগলো, আবার ভালো লাগলো বিয়ে হবে না ভেবে। ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌমন নাম্বারে কল করলে ফোন রিং হয়, কিন্তু রিসিভ হয় না। ইরা হতাশ হয়ে সেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎই আনিকা আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ দাঁড়িয়ে যায়, সাথে বিরক্ত চোখে তাকায়। আনিকা হেসে বলে, তুই রেস্টুরেন্টে যে ডেট করলি নাকি? আকাশ মৃদু স্বরে বলে, করলাম। আনিকার দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লে অবাক হয়ে বলে, আরে এরাও যে এখানে! বিয়ের আগে এত ঘন ঘন মিট করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আকাশ বিরক্ত হলো। আনিকাকে পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। আনিকা কিছু বলল না, ব্যাপারটা বুঝলো। ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন? আকাশ তো আমার বান্দা নয়, কাহিনী কি? বেচারির ভাবনায় ব্যস্ত হলো। দাঁড়াও। ইরা আর ইতি মাত্র পা বাড়িয়ে পা রেখেছে ঘরে যাওয়ার জন্য। কয়েক পা এগোতেই ইরার বাবা ইশতিয়াক আহমেদের শক্ত কণ্ঠে দুজনের পা থেমে যায়। ইতি ভীত চোখে তাকায় তার মামার দিকে। ইরা ঢোক গিলল। ইশতিয়াক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, কোথায় গিয়েছিল? ইরা আমতা আমতা করে বলে, ইতিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, খেতে গিয়েছিলে না কি বিয়ে ভাঙতে? ইরা নিজেকে শক্ত করলো, অতঃপর দৃঢ় কণ্ঠে বলে,
আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কথাটা বলতে না বলতেই ইশতিয়াক আহমেদ ইরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয়। রেস্টুরেন্টের এক অপরিচিত ছেলের হাতে থাপ্পড় খেয়ে বেচারির গালের ব্যথা আর অপমানটুকুই এখনো ভুলতে পারেনি। এর মধ্যে আবার মামার হাতে তার মামাতো বোনের থাপ্পড়। ইরার মা এগিয়ে এসে বলে, ইরার বাবা কি করছো? ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে, ওর পা এত লম্বা হয়েছে কেন? ও কোন সাজে বিয়ে ক্যান্সেল করতে বলছে আকাশকে? ইরা চোখের কোণে পানি, তবে নিজেকে শক্ত রাখলো। তার বাবার দিকে ভেজা চোখে চেয়ে বলে, আমি করব না বিয়ে। আমায় কেন জোর করছো? দয়া করে এসব বন্ধ করো। ইশতিয়াক আহমেদ রেগে আরেকটি থাপ্পড় মারতে গেলে ইরার মা মেয়েকে আগলে নিয়ে বলে, এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? ইশতিয়াক আহমেদ রেগে বলে, ও বড় হয়েছে, ওটা ওকে বোঝাও। 25 বছর পেরাতে চললো, অথচ তোমার মেয়ে বিয়ে ভেঙে ঘরে বসে থাকছে। এইসব আমি মানবো না। আকাশের সাথে ওর বিয়ে হবে। ইরা ভাঙা গলায় বলে, আমি কোনো আকাশ পাতালকে বিয়ে করব না। আমার ব্যবসার উন্নতির জন্য আমায় কেন বলি পাঠা বানাচ্ছ? ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, আমি কোনো গাঁজাখোরকে ধরে আনিনি। আকাশকে যথেষ্ট ভদ্র ছেলে বিয়ে প্রিপারেশন নাও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মাকে জড়িয়ে বিড়বিড় করে, মা, আমি বিয়ে করতে পারবো না, প্লিজ বাবাকে বোঝাও মা। ভদ্র মহিলা হতাশ চোখে চেয়ে রইল। তিনি মাঝ নদীর মাঝি। তার স্বামীকেও যেমন কিছু বলতে পারেন না, তেমনি মেয়ের জন্য মন কাঁদে। ইরা বেশ অনেকক্ষণ ঘরে বসে একা একা নীরবে চোখের জল ফেলছে। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাবা বাসায় নেই, থাকলে হয়তো তাকে আর বেরোতে দিত না। ঢাকা ভার্সিটির কাজন হলো চত্বরে রিক্সা থামায় ইরা। গাড়ি দিয়ে সবসময় চলাচল করে, তবে সুযোগ পেলেই রিক্সার ওটা লোভ সামলাতে পারে না ইরা। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে। মাঠের এক কোনায় সৌম্যকে দেখে ইরা এক প্রকার দৌড়ে যায় সৌম্যর দিকে। সৌম্যর পাশে গিয়ে ইরা বসে, কিন্তু সৌম্য ইরার দিকে তাকালো না। ইরা মন খারাপ করে বলে, সৌম্য, তুই আমার কল রিসিভ করছিলি না কেন রে? আমি ভাবলাম তুই টিউশনে। সৌম্য কিছু বলল না, যেন শুনতেই পায়নি। ইরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নিল। সৌম্য এসব পছন্দ করে না। আগের চেয়ে আর একটু জোরে বলল, সৌম্য, তোর কি কিছু হয়েছে? সৌম্য হঠাৎই ঝাঁকি দিয়ে ওঠে। ইরা অবাক হয়ে বলে, সৌম্য, আমি। সৌম্য ইরাকে একবার দেখে চোখ সরিয়ে নিতে গেলেও আরেকবার তাকালো, আবার 1 সেকেন্ডের মাঝেই চোখ সরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে। ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলে, কে মেরেছে তোকে? ইরা ছোট করে বলে, বাবা। সৌম্য তাকালো না ইরার দিকে। সে জানে ইরা কেন তার বাবার হাতে মার খেয়েছে। এটা নতুন নয়। সৌম্য আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে। ভালো লাগছে না কিছু। বোনটার জন্য মন খারাপ। কোথায় আছে কে জানে, কেমনই বা আছে। ইরা আবারও বলে, সৌম্য, তোর কি হয়েছে? তুই কি কিছু নিয়ে চিন্তিত? সৌম্য ইরার দিকে একবার তাকালো, এরপর বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরার চোখের কোণে পানি। সৌম্য জানে এই জমানো পানির পিছনের কারণ। মেয়েটি যথাসাধ্য নিজেকে সামলাতে চায়, কিন্তু পারে না হয়তো। উল্টো দিকে এগিয়ে যেতে নিলে ইরা দ্রুত সৌম্যর হাত ধরে বলে, তোর কি হয়েছে সৌম্য? আমাকে বললে কি হয়? সৌম্য দ্রুত পিছু ফিরে অবাক হয়ে তাকায়। ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর শক্ত গলায় বলে, হাত ছাড় ইরা। ইরার সাথে সাথে সৌম্যর হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে বলে, সরি। সৌম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে যেতে বলে, আমার জন্য ভাবনা রীতি টেনে নে ইরা। তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ইরা ছল ছল দৃষ্টিতে সৌম্যর গমন পথে চেয়ে রইল। বিড়বিড়িয়ে বলে, তোর জন্য ভাবনার সূচনার পথটা জানতাম, কিন্তু ভাবনার ইতি ঘটানোর পথ তো জানি না সৌম্য। আকাশ অফিস শেষে বাড়ি ফেরার পথে আনিকার সাথে আবারও দেখা হয়। আনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ি আসে। অনেকদিন হলো সে আকাশের মায়ের সাথে দেখা হয় না।
এই জন্যই মূলত এসেছে। আকাশের বাড়ির দরজার সামনে আকাশের পাশে দাঁড়িয়ে আছে আনিকা। আনিকা নিজেই বেশ কয়েকবার বেল চাপলো। আকাশ চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা। সন্ধ্যাকে দেখে আনিকা ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটাকে চিনল না। সন্ধ্যা একবার আনিকার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। আকাশ গভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে সাইড দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সন্ধ্যার খুব মন খারাপ হলো। লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটাই কি এটা? অবশ্য হতেই পারে। আকাশের পাশে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর, গায়ের রংটাও কত ফর্সা। সন্ধ্যার ভাবনার মাঝে আনিকার আকাশ ভেতরে চলে যায়। আনিকা আসমানি নওয়ানকে দেখে এগিয়ে এসে বলে, আন্টি কেমন আছো? আসমানি নওয়ান আনিকার গালে হাত দিয়ে হেসে বলে, ভালো মা, তুমি ভালো আছো? আনিকা হেসে তার কথা জানায়। আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে, কেমন অন্যরকম করে কথা বলে। সন্ধ্যার ডাইনিং টেবিলের পাশে মেঝেতে বসে আছে। তার কোলের উপর প্লেটে পান্তা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল। অনেক গরম পড়েছে। মেয়েটি নিজেই আসমানি নওয়ানের কাছে চেয়ে নিয়েছে এই খাবার। আগে শীতকালে কষ্ট পেয়ে কত খেয়েছে, তবে এখন গরমের কারণে শান্তি করে খাচ্ছে। সন্ধ্যার খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো তার সামনে দুটো পা। সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে তাকায়। আকাশ দু হাত প্যান্টের পকেটে গুজে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ঢোক দিল। সে তো আড়ালে বসে খাচ্ছিল। লোকটি টের পেয়ে গেল কিভাবে? সন্ধ্যা কি করবে বুঝতে পারে না। মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয়। বেশ কিছুক্ষণ পর যখন দেখলো তার সামনে থেকে পা দুটো সরছে না, সন্ধ্যা ঢোক গিলল। আবার মারবে টারবে নাকি? সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট কণ্ঠে বলল, এটা খাওয়ার জায়গা নয়। আকাশের কথা শুনে সন্ধ্যা আবারও মাথা উঁচু করে তাকায়। আকাশের মুখাবয়বের পরিবর্তন নেই। সন্ধ্যা দু হাতে পান্তার প্লেট ধরে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। মাথায় থাকা শাড়ির আঁচল ডান হাতে একটু টেনে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ কিছু একটা ভেবে প্রশ্ন করে, তুমি শুনতে পাও? সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কোচকায়, আবারও জিজ্ঞেস করে, ক্লিয়ার শুনতে পাও? সন্ধ্যা কিছুটা মাথা নিচু করে নেয়। এরপর মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আকাশ কেমন অদ্ভুত ভাবে তাকায়। এটা কিভাবে সম্ভব হয়? কথা বলতে পারে না, অথচ স্পষ্ট শুনতে পায়। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। ইন্টারেস্টিং তো। সন্ধ্যার কানে কথাটা যায়। মাথা উঁচু করে আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আনিকা আকাশের পাশে দাঁড়িয়ে বলে, কি ইন্টারেস্টিং রে? আকাশ থতমত খেয়ে তাকায় আনিকার দিকে। আনিকা সন্ধ্যাকে পান্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, পান্তা খাও না নাকি তুমি? আমারও বেশ লাগে খেতে। সন্ধ্যা চুপচাপ আনিকার দিকে চেয়ে রইল। আনিকা বুঝতে পারছি না সন্ধ্যা আসলে কে। সন্ধ্যার মেঝেতে বসে খাওয়ার ব্যাপারটা চোখে পড়েছিল। সে ভেবেছে সন্ধ্যা আকাশদের বাড়ির কাজের লোক। ভাবনা অনুযায়ী আকাশের উদ্দেশ্যে বলে, নতুন কাজে লোক আনাইছিস নাকি? কথাটা আকাশ সহ তার মা আসমানি নওয়ানও শুনতে পায়। রান্নাঘর থেকে আনা হাতের পায়েসের বাটি টেবিলের উপর রেখে এসে সন্ধ্যার হাত ধরে শক্ত গলায় বলে, হয় আমার মেয়ে। আনিকা অবাক হয়। আকাশের বোন কবে জন্মালো, তাও আবার এত বড়? আসমানি নওয়ান সন্ধ্যাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এরপর হাতের প্লেট টেবিলের উপর রেখে বলে, চেয়ার টেবিল রাইখা মাটিতে বৈশা খাস কেন? আর একদিন দেখলে মার খাবি আমার হাতে। সন্ধ্যা মন খারাপ করে বোঝায় আর মাটিতে বসে খাবে না। আসমানি নওয়ান আনিকার উদ্দেশ্যে বলে, তুমিও আসো মা, বৈশা খাও। আনিকা সন্ধ্যার দিকে চেয়েছিল। আসমানি নওয়ানের কথায় এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসলো। মেয়েটি কে, এটা নিয়ে তার মনে বেশ কৌতূহল যাচ্ছে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে গেলে আনিকা সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তোমার নাম কি? সন্ধ্যা মাথা উঁচু করে নীরবে চেয়ে আছে আনিকার দিকে। আনিকা সন্ধ্যার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরো বেশ কয়েকবার নাম জিজ্ঞেস করে, কিন্তু সন্ধ্যা থেকে কোনো উত্তর না পেয়ে বেচারি হতাশ হয়। এর মধ্যে আসমানি নওয়ান রান্নাঘর থেকে এসে আনিকাকে সন্ধ্যার নাম জিজ্ঞেস করছে শুনতে পেয়ে বলে ওঠে,
ওর নাম সন্ধ্যা, ওই কথা কইতে পারে না। কথাটা শুনে আনিকা বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আনিকার দিকে চেয়েছিল। আনিকা মৃদু স্বরে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। সন্ধ্যা মাথা নেড়ে মৃদু হাসলো। সামনে তাকালে দেখলো আকাশ তার দিকে চেয়ে আছে। সন্ধ্যার বিব্রত লাগে, মাথা নিচু করে বাকি খাবারটুকু খাওয়া ব্যস্ত হয়। আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, একবার আমার ঘরে আইসো তো। আকাশ মৃদু স্বরে বলে, আচ্ছা। আকাশ মূলত সন্ধ্যাকে সেদিনের মারা থাপ্পড়ের জন্য ভীষণ অনুতপ্ত বলা যায়। ব্যাপারটা ভাবতেই কেমন যেন বিরক্ত হয় নিজের উপর। মেয়েটি কথা বলতে পারে না, তার উপর সে মেরেছে, এই ব্যাপারটা সে নিজেই মানতে পারে না। প্রয়োজন পড়লে সে বেহিসাব থাপ্পড় সহ আরো বহু শাস্তি দিতে জানে, যেমনটা আজ রেস্টুরেন্টের মেয়েটিকে থাপ্পড় মেরেছে। তবে সে জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। কিন্তু সন্ধ্যার ব্যাপারটাই তার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। এখন উপায় কি? সরি বলে দেওয়া? কথাটা ভাবতে কেমন একটা তিতকুটে অনুভূতি হলো। আপনা আপনি ভেতর থেকে চলে এলো অসম্ভব। এমন শব্দ সে উচ্চারণ করবে? একদমই সম্ভব না। সন্ধ্যা তার খাওয়া শেষে হাতের প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যায়। আনিকা সন্ধ্যাকে দেখছে আর একটু একটু করে পায়েস খাচ্ছে। পায়েস তার বেশ পছন্দের, কিন্তু সে মনোযোগ দিয়ে খেতে পাচ্ছে না। আকাশের মা নিজের মেয়ে বলে পরিচয় দিলেও মেয়েটি কে? বেচারা এই ভাবনায় ব্যস্ত। আনিকা চেয়ার থেকে উঠে আকাশের সামনে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ওই মেয়েটা তোদের কে হয়? আকাশ বিরক্তির চোখে তাকায়। আনিকাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যেতে নিলে আনিকা আকাশের হাত টেনে ধরে বলে, আরে বলে যা, এত কৌতূহল নিয়ে থাকতে পারি না। আকাশ রেগে তাকায় আনিকার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাবি? হাত ছাড়। আনিকা কিছু বলতে গিয়েও দেখলো তার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে, তাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখলো সন্ধ্যা তার হাতে আকাশের ধরা হাতের দিকে চেয়ে আছে। আনিকা বুড়ো কোচকায়। আকাশ ঝাড়া মেরে তার হাত ছাড়িয়ে নেয়, চিবিয়ে চিবিয়ে বলে, মুড ভালো আছে তাই বেঁচে গেলি। কথাটা বলে উল্টো ঘুরলে সন্ধ্যাকে দেখে, ভ্রু কুচকে তাকায়, কিছু বলল না। বড় বড় পা ফেলে সন্ধ্যাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। আনিকা পিছন থেকে বলে, আরে ভাই, আমার বহুত সুন্দর এক জামাই আছে, ওকে রেখে তোকে নিয়ে ভাবার টাইম নেই আমার। স্বর্ণকার দের সোনা চুরি করলো এমন স্যাত করে ওঠে না, আর একে টাচ করলেই যেন চামড়া ঝলসে যায়। কথাগুলো বলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা কেমন অদ্ভুত ভাবে চেয়ে আছে তার দিকে। আনিকা মেয়েটি হেসে বলল, তুমি আন্টির মেয়ে হলে হিসেব মতে তুমি আকাশের বোন, পেট থেকে বের না হয়েও মেয়ে হয়ে যায়, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু তোমার ভাইটা একদম সুবিধা না, বুঝলে, শুধু অসুবিধা দিয়ে ভরা। আনিকা মেকি হেসে বলে। কথাগুলো বলে থামে আনিকা। ভাবলো মেয়েটি হয়তো তার কথা শুনতে পায়নি। এগিয়ে গিয়ে চেয়ারে বসে বাকি পায়েসটুকু খাওয়ার মনোযোগী হয়। আসমানি নওয়ান তার আলমারি থেকে বেশ কয়েকটি কাগজ বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইগুলো তোমার কাছে রাখো। আকাশ হাতের কাগজগুলোর দিকে চেয়ে অবাক হলো। বেশ কয়েকটি মোটা অঙ্কের চেক, তার মধ্যে একটি পুরো 15 লাখ টাকার চেক থেকে টাকা উঠানো হয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আঞ্চলিক ভাষায় কথা বললেও তিনি বেশ শিক্ষিত। ভদ্রমহিলার অনার্স কমপ্লিট, এরপর আর পড়েননি তিনি। আকাশ অবাক হয়ে বলে, এত টাকা উঠিয়ে কি করেছো মা? আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, আমার দরকার আছিল। আকাশের রাগ হয়, মানে তার মা এসব কি শুরু করেছে? একটার পর একটা কাজ করছে, কোনটা উল্টো তো কোনটা সোজা। সোজা কাজই বা বুঝবে কি করে? এত টাকা কি করেছে তার মা? রেগে বলে, তুমি এত টাকা কবে তুলেছো আর করেছোটাই বা কি? আসমানি নওয়ান রেগে বলে, সেই কৈফত আমি তোমারে দিমু না। আকাশ চোখ বুজে শব্দ করে শ্বাস ফেললো, নিজেকে দমিয়ে তার মায়ের দিকে চেয়ে বলে, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না মা। কোনো কাজ করার আগে আমাকে অ্যাটলিস্ট জানানো উচিত, এইটুকু অধিকার তো আমার আছে।
আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, আমার ইচ্ছা করে নাই। আকাশ হাতে থাকা কাগজগুলো হাতের মুঠোয় দলা পাকালো। এত রাগ লাগছে তার, রেগে মেগে দলা পাকানো চেকগুলো ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, আমারও ইচ্ছে করছে না এসব ফালতু কাগজ আমার কাছে রাখতে। কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ানের খারাপ লাগলো, আবার নিজের দিকটাও ভাবলো। আসলেই আকাশকে বলা উচিত ছিল তার। তার ভুলের জন্যই আকাশটা কেমন হুটহাট উদ্ভট আচরণ করছে। আসমানি নওয়ানের রুমের পাশের রুম সন্ধ্যার। সে তার রুমে যাওয়ার সময় আকাশের মুখের টাকার কথাগুলো শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। সে আসলে বুঝলো না এসবের কারণ। তবে সন্ধ্যার অবাক লাগে, এই ভদ্রমহিলা অনেক ভালো, অন্তত তার সাথে তো অনেক ভালো ব্যবহার করে। তার সৎ মা এমন ভালো মানুষের হাতে তাকে তুলে দিল কেন? সে তো পারলে সন্ধ্যাকে জাহান্নামে পাঠাতে চায়। আর তার বাবা, তার মা মারা যাওয়ার সাথে সাথে তার বাবা হারিয়ে গেছে। সে শুধু সকাল আর সায়নের বাবা হয়ে গিয়েছে। তারা সৌম্য ভাইয়াকে ভুলেই গিয়েছে। মা মারা গেলে বাবারা বুঝি এভাবে স্বার্থপর হয়ে যায়। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখ জোড়া ভরে উঠল মেয়েটির। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎই জোরে সোরে একটা ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি, হনহন করে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই সন্ধ্যার সাথে ধাক্কা খায়। সন্ধ্যা তো উল্টে পড়ছে। আকাশ নিজের তাল সামলাতে না পেরে সন্ধ্যার উপরে ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর ধারণাই ছিল না। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার ভেজা চোখ জোড়া তার দৃষ্টিতে পড়ে। সন্ধ্যা কথা বলতে পারে না। ভোগ খুলে দু হাত আকাশের বুকে রেখে আকাশকে ঠেললে আকাশ অদ্ভুতভাবে তাকায় সন্ধ্যার দু হাতের দিকে। সে এখনো সন্ধ্যার উপর বুঝতে পেরে বিড়বিড় করে। শিট। এরপর ধরফর করে উঠে দাঁড়ায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেও মেঝে থেকে দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে চোখ মুখ কুঁচকে নেয়। কোমরে বেশ ব্যথা পেয়েছে, তবে সেসব পাত্তা দিল না, বরং তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপর কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। আকাশ তীক্ষ্ণ চোখে দেখল সন্ধ্যার প্রস্থান। পাশ থেকে আনিকা ভাবুক ভঙ্গিতে বলে, আন্টি বলো সন্ধ্যা তার মেয়ে, হিসেব মতে সন্ধ্যা তোর বোন, কিন্তু বোনের সাথে এমন রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। আকাশ ধমকে বলে, তখনকার থাপ্পড় এখন খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। ঘরের ভেতর থেকে আসমানি নওয়ান বেরিয়ে এসে বলে, এইখানে কি পড়ার শব্দ হইল? আকাশ কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তার ঘরের দিকে। আনিকা মৃদু হেসে বলে, আকাশ পড়ে গিয়েছিল আন্টি, তোমার ছেলের শরীরে মনে হয় পুষ্টির অভাব আছে, একটু বেশি বেশি খাও তো। আসমানি নওয়ান হাসলো। তিনি ভাবলেন আনিকা মজা করছে। আনিকার বাবা আর আকাশের বাবা বিজনেস পার্টনার। তবে আকাশ আর আনিকার বন্ধুত্ব তাদের বাবার জন্য নয়, বরং কলেজ লাইফ থেকে আকাশ, আনিকা সহ তাদের আরো দুজনের একটি ফ্রেন্ড সার্কেল ছিল। তখন থেকেই সবাই বেশ ভালো ফ্রেন্ড। বাকি দুজনের খোঁজ পাওয়া যায় না। আনিকায় আকাশের বাড়িতে একটু আধটু যাওয়া আসা হয়। সন্ধ্যা পেরিয়েছে, প্রকৃতিতে হালকা দিনের আলো এখনো বিদ্যমান। ইরা কার্জন হলের সামনে মাঠে বসে আছে, দু হাঁটু জমা করে তার উপর চিবুক ঠেকিয়ে মরির মুখে চেয়ে আছে। তার কিচ্ছু ভালো লাগে না। সকালে পরপর সৌম্য চলে গেলে ইরাও বাড়ি চলে গিয়েছিল, কিন্তু ওই আলিশান বাড়িতে ইরার মন টেকে না। তাই বিকেলে আবারও এই ফাঁকা জায়গাটা এসে বসেছে। সৌম্যর নম্বরে কল করেছিল সে, কল রিসিভ করেনি। ইরা জানে সৌম্য ইচ্ছে করে তার কল রিসিভ করে না। সৌম্য তাকে ইচ্ছে করে কত শত অবহেলা করে, সেসবের হিসেব কষে শেষ করা যাবে না। ইরার খুব মন কাঁদে। ভাবনায় কথাগুলো আসতেই ইরার চোখের কোণে পানির কণা জমে। ইরা, হঠাৎই পিছন থেকে সৌম্য শক্ত কণ্ঠে ইরা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য দাঁতে দাঁত চেপে বলে, এখনো এখানেই বসে আছিস কেন? থাপ্পড় খাবি? ইরা পিছু ফিরে সৌম্যর দিকে চেয়ে বলে, তুই যা, আমার ভালো লাগছে না, এখানে কিছুক্ষণ থাকি। সৌম্য আশেপাশে তাকায়। এসব জায়গা মেয়েদের জন্য সেফ? ইরা এসব জানে না। রেগে বলে, এখনই বাড়ি যাবি তুই? এসব জায়গায় সেফ নয়, জানিস না? ইরা গাঁটটি মেরে বসে থেকে বলে,
আমার জন্য কেন ভাবিস তুই? সমু বিরক্তি লাগে, রেগে বলে, ইরা, এমনিতেই আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। ওঠ এখান থেকে।